সে ডকুমেন্টস তো আমাদের কাছে আছে, আমরা তো আগামী দিনে কোর্টে যাবো। আপনি আছেন কোথায়? আমার কর্মী সমাজকে লাঠি দিয়ে পিটবে, আমি চুপ করে বসে থাকবো? কর্মীদের মাথা ফাটিয়ে দিল নিরস্ত্র কর্মীরা উল্টে পুলিশকে কিছু বললো না, সাইড হয়ে গেল মার খেয়ে, আমি চুপ করে থাকবো? ভাবছেন কি করে? সব কটা এফআইআর নিয়ে কোর্টে যাবো। আছেন কোথায়? অত সহজ নয়। আমি বারবার বলেছি আমাদের কর্মী সমর্থকদেরকে, কেউ মারপিটে জড়াবেন না। আমার কর্মী সমর্থকরা যথেষ্ট আমাদের কথা শুনেছে, কোনো হিংসা জড়ায়নি। কিন্তু আমাদের কর্মীদের উপর আক্রমণ করবে, চুপ করে থাকবো? অত সহজ নয়। এসে কোর্টে জবাব দিতে লাগে না কোনো সমাবেশের, বিশেষ করে মূল মিছিলের পারমিশন লাগে না। একটা সভা ডেকেছিলেন যে শিয়ালদা থেকে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি পর্যন্ত ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। সেই জায়গায় আমরা দেখলাম যে পরের দিন যখন আমরা এই খবর কভারেজ করতে আসার জন্য বাসন্তী হাইওয়ের উপরে পুরো রাস্তা বন্ধ করে দিয়ে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে রয়েছে। পরবর্তীকালে শুনলাম যে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে। একটু আমাদের দর্শকদের যদি জানেন যে আপনার পারমিশন ছিল কি ছিল না। শোনেন, প্রথম কথা বলি, পারমিশন লাগে না কোনো সমাবেশের, বিশেষ করে মূল মিছিলের পারমিশন লাগে না। সংবিধানের আর্টিকেলে উল্লেখ করা আছে আপনি সমাবেশ সংগঠিত করতে গেলে যে গাইডলাইন আছে সেখানে কোনো জায়গায় বলা নয় যে পারমিশন লাগবে। আমরা ইন্টিমেশন দিই। আমরা লালবাজারকে ইন্টিমেশন দিয়েছিলাম অমুক তারিখে ওই জায়গা থেকে বাবা সাহেব আম্বেদকরের পর্যন্ত আমরা একটা শান্তিপূর্ণভাবে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন উদযাপন করে ওখানে একটা আমরা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল করব। লালবাজার আমাদেরকে উত্তর দিয়েছে, যেখানে প্রচুর প্রোগ্রাম, হ্যান ত্যান অনেক গল্প শুনিয়েছে। আমরা আবার মেল করলাম, ঠিক আছে এখানে অনেক ভিড় আছে, এর পরিবর্তে আমরা জায়গাটা ছোট করে নিচ্ছে, এই জায়গা পর্যন্ত যাবো। তারা মেল করলো, না হবে না, হ্যান হবে না, তা হবে না, অনেক গল্প শোনাল, মানে করতে দেবে না। আমরা আবার প্রোগ্রাম মেল করলাম যে আমরা এখানে করছি, এই জায়গা পর্যন্ত করছি, আমরা দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা এইগুলো করছি, এটাই লাস্ট। তারপরে আর কোনো আসেনি যে আপনারা করতে পারবেন না বলে ফাইনাল কিছু আসেনি। তবে ফাইনাল ওনার দেওয়ার, আমি বললাম, আমি আবারও বলছি, এরকম রাইট নাই পুলিশের। কিন্তু আমরা যখন ওখানে জিজ্ঞাসা করছিলাম, এরা অসত্য কথা বলতে পারে। সে ডকুমেন্টস তো আমাদের কাছে আছে, আমরা তো আগামী দিনে কোর্টে যাবো। আপনি আছেন কোথায়? আমার কর্মী সমাজকে লাঠি দিয়ে পিটবে, আমি চুপ করে বসে থাকবো? কর্মীদের মাথা ফাটিয়ে দিল নিরস্ত্র কর্মীরা উল্টে পুলিশকে কিছু বললো না, সাইড হয়ে গেল মার খেয়ে, আমি চুপ করে থাকবো? ভাবছেন কি করে? সব কটা এফআইআর নিয়ে কোর্টে যাবো। আছেন কোথায়? অত সহজ নয়। আমি বারবার বলেছি আমাদের কর্মী সমর্থকদেরকে, কেউ মারপিটে জড়াবেন না। আমার কর্মী সমর্থকরা যথেষ্ট আমাদের কথা শুনেছে, কোনো হিংসা জড়ায়নি। কিন্তু আমাদের কর্মীদের উপর আক্রমণ করবে, চুপ করে থাকবো? অত সহজ নয়। এসে কোর্টে জবাব দিতে হবে। তো আমার কাছে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস আমি নিয়ে যাবো। পুলিশের কাছে ডকুমেন্টস থাকলে যে ক্যান্সেল করেছে সেটা পুলিশ ডকুমেন্টস নিয়ে যাবে, কোর্টে দেখা হবে, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। এবার আসা যাক, আপনি যেটা বলছেন সোনপুরের কথা, তাই? হ্যাঁ, সোনপুরের কথা। সোনপুরের কি হচ্ছে? ভিডিও আমাদের কাছেও আছে, দাঁড়ান কোর্টে জমা করবো। একটা লাঠিচার্জ করতে গেলে কি যে অ্যানাউন্সমেন্ট করতে হয়, কি করতে হয় না করতে হয়, আমরা একটু আইনে বুঝি। আমরা উকিলের সাথে উঠা বসা করছি, গায়ে ঘাড় ঘেসছে তো, কিছু আইন বুঝি। সে কি অ্যানাউন্সমেন্ট কি হয়েছে না হয়েছে সবটা দেখবো। আর আমাদের থেকে ভিডিও ফুটেজ আছে, যখন আমাদের লিডার্সরা মাঠের মধ্যে থেকে দাঁড়িয়ে বলছে বাইরে কেউ করছে, বাইরে দরকার লাগলে ভিডিও ছবি করো, সিসি ক্যামেরা আছে, ওখানে তৃণমূল হিংসা করছে, এই বলতে বলতে দেখি আমাদের এই মাঠ থেকে ভিডিও হচ্ছে যখন আগুন জ্বলছে। তখন তো লোকেরা আমাদের মাঠের মধ্যে, বাইরে আগুন জ্বললে কি করে? আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসের হোক বা পুলিশকে হোক, আপনারা দেখছেন অনেক পুলিশ ভিডিও ছেড়েছে যে গাড়ি ভাঙচুর হচ্ছে, ভিডিও ছেড়েছে, কিন্তু আগুন লাগিয়েছে ভিডিও ছাড়েনি কেন? আমি একটা কথা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলছি, মাননীয়ার উদ্দেশ্যে, যে আপনি এই শওকত মোল্লাদের কথা শুনে, কিছু ভাঙড়ের পুলিশের কথা শুনে আইএসএফ কে মোটেও দেখে দেবেন না। আপনাকে শ্রদ্ধা সম্মান করি এই জন্যই যে আপনি লড়াই করে একটা জায়গায় গিয়েছেন। আমরাও বিরোধী আসনে আছি, আমরাও লড়াই করে সমাজে ন্যায়কে প্রতিষ্ঠা করতে চাইছি। আশা করছি আপনি যারা লড়াই করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ লড়াই করেন, তার সাথে আপনার মতপার্থক্য থাকলেও তাদের লড়াইকে আপনি সম্মান দেবেন। আশা করছি আপনার কাছে এটাই। আমি আপনার কাছে আশা করবো, মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে, যে আপনি আপনার কোর্ট টিম পাঠান ভাঙড়ে, সিসিটিভি ফুটেজ আগে পরে চেক করুন, রাজারহাটের দিক থেকে বা আপনার ওইদিকে ক্যানিং এর পার থেকে, আরে বাবা কুলটি ওই দিকে যারা এসেছে তৃণমূলের কারা বা কোন গাড়িগুলো এসেছিল সেইগুলো একটু সিসিটিভি গুলোকে দিয়ে চেক করতে বলুন। আর আগুন লাগানোর ভিডিওটা নেওয়ার চেষ্টা করুন। পুরাতন বাইকগুলো, এটা আমাদের খবর এসছে, আমি সত্যতা এখন বলতে পারবো না এটা পুরাতন কি নতুন। আমি এটাও খবর পেয়েছি যে ভাঙা ফুটো বাইকগুলো নিয়ে এসে ওখানে লাগিয়ে রাখেছে।
এটা সত্য তো আমার কাছে নেই কোনো প্রমাণ, কিন্তু সূত্র মারফত খবর পেয়েছি। তাহলে সত্যতা জানতে গেলে ওই সময় থানার ভিডিও ডাকবে। মমতা ব্যানার্জি মহাশয় যদি কোর্ট টিম পাঠিয়ে থানার যে সিসিটিভি গুলো আছে, কোন বাইকগুলো বার করেছিল থানা থেকে, বা ওইখানে যে বাইকগুলো ছিল ওই সময় ওর আগে বাইকগুলো রেখেছো তো, কারা বাইক নিয়ে এসেছে সেগুলো ধরা যাবে। আর একটা চক্রান্ত বলছি, আমাদের তো বিজয়গঞ্জ বাজারে প্রোগ্রাম ছিল, পুলিশের পক্ষ থেকে সেই নম্বর আমরা পাবলিশ করব, কোন কে ফোন করেছে না করেছে সব ডকুমেন্টস আছে, সাথে সাথে আমরা সময় সব কোর্টে যাবে। আমাদের প্রোগ্রামের পারমিশন কোথা ছিল, ওইখানে কারা ঢুকিয়েছে, কি করেছে, সব সাথে সাথে সময়ের সাথে সাথে আমরা কোর্টে পাঠাবো। কারণ বলছে এটা পুরো পরিকল্পিত, লোকাল কিছু পুলিশ মিলে আর শওকত মোল্লার দায়িত্ব নিয়ে এগুলো হিংসাগুলো করিয়ে আমাদের মেন দায়িত্বশীল যারা আছে তাদের নামে মামলা দেওয়ার চেষ্টা করেছে। যে রাহুল সকাল থেকে, যে যদু আসাদুল সকাল থেকে, কারণ ভাঙড়ের মানুষ থেকে আসবে না বলেই দেওয়া হচ্ছিল, ওখানে প্রোগ্রাম করবে বিজয়গঞ্জ বাজারে, ভাঙড়ে করবে। যারা রাস্তায় এসে গিয়েছিল আমাকে ফোন করে অনেক মানুষ হচ্ছে, আমরা ফোন করছি আমাদের অফিস থেকে, যা ভাই তুমি ওখানে যাও, ওদেরকে বোঝাও যে অন্য রাস্তা দিয়ে আসতে পারলে আসবে, নাহলে বাড়ি ফিরে যাওয়ার জন্য না। উত্তেজিত চিৎকার চেঁচামেচি হচ্ছে, পুলিশ লাঠিচার্জ করবে। আমি ফোনটা পুলিশকে দাও, আমি পুলিশকে বলছি একটু ধৈর্য ধরুন, আমি তাদেরকে পাঠাচ্ছি। এই ধরনের পুলিশের সাথে আমি কথা বলেছি, এবং লাউড স্পিকারে মাইকে ফোনটা দাও, কেউ উত্তেজিত হবেন না, কেউ ফাঁদে পা দেবেন না, অনেক কথা বলেছি, আপনাদের কাছেও রেকর্ড আছে। সবগুলো কোথায় নিয়ে যাব, সব কোর্টে নিয়ে যাব। সন্ধ্যাবেলার কথা বলছি, ভাঙড় থানা যে কেসটা দিয়েছে শওকত মোল্লার কথা শুনে তো ভাঙড় থানাকেও দায়িত্ব নিতে হবে। যে আপনার রাহুল দূরে জাম হয়ে গেছিল, ভিড় ঠেলে এসে আমাকে ফোনটা দিয়ে মাইকে করলো যে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে, অমুক পুলিশ বসে বলছে তোদের ভাইজানকে একটু বল না, যদি মাইকে বলে জানটা ছাড়াবে। সেই রাহুলের নামে মামলা হলো। যে আমাদের আব্দুল মালিক মোল্লা, সে সারা দিন, তার তো কলকাতা থাকার ছিল, কিন্তু জনগণের স্বার্থে সারাদিন ওখানে থেকে বুঝিয়ে বাজে ভাই এরকম করো না, এরা চাইছে একটা হিংসা করতে, তোমরা ফাঁদে পা দেবে না, করে শান্ত করলো। সন্ধ্যাবেলাও ভাঙড়ের যে অবরোধটা ছিল, জনগণকে কেন মাছ যেতে দিল না এই ডিমান্ড নিয়ে, কেন তাদের উপর লাঠিচার্জ হলো এই ডিমান্ড নিয়ে, ভ্যালিড ডিমান্ড নিয়ে, সেখানে গিয়ে বাপ বাচ্চা করে তোরা এরকম করিস না, মাইক ধরে গলা ফাটিয়ে যেটাকে লোকগুলোকে ওই 1000-5 লোককে শান্তিপূর্ণভাবে যেটার গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে দিল, সেই মালিক মোল্লার নামে মামলা। সেই সব রেকর্ডিং তো আমাদের কাছে আছে যে আমাদের নেতৃত্বরা কি বলছে। আমরা কিন্তু আইনের মাধ্যমে এটাকে ছেড়ে কথা বলবো না। অনেক হয়েছে ভাই। নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী বললেন যে ভাঙড়ে ঘটনা ঘটেছে, যারা ভেঙেছে একটা গাড়ির দাম 40 লক্ষ টাকা, কাউকে ছাড়া হবে না। আমি বলি একদম কেউ কোনো বেটানা ছাড় পায়, কিন্তু যারা ভেঙেছে তাদের কিন্তু ছাড় না দিন, তাদেরকে ছাড় দেওয়া যাবে না। তা না করে এই শওকত মোল্লার কিছু পুলিশ নিয়ে যদি ভুল একটা রিপোর্ট তৈরি করে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে পাঠায়, আমি ওই জন্যই মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আপনি আপনার কোর্ট টিম পাঠান, ভাঙড়ে দেখুন। আরে একটা স্বাভাবিকভাবে আমি আপনাদের মাধ্যমে সাধারণের কাছে পৌঁছে, ওটা তো আমাদের বিধানসভা, ওখানে আমরা জিতে আছি, ওখানে কিছু অন্যায় করলে দাগটা তো আমাদের নামে আসবে, আইসিএফের নামে আসবে। ভুল ক্রমে ওখানে কেউ অন্যায় করবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, ওই দিনই কলকাতাতে একটা ঐতিহাসিক একটা পদমিছিল হলো ওয়াকাফের বিরুদ্ধে। এত বড় মিছিল আমার মনে হয় ভারতবর্ষে কোন জায়গা হয়েছে বলতে পারবো না, অবস্থান বিক্ষোভ হয়েছে, কিন্তু এত বড় মিছিল ভারতবর্ষে ওয়াকাফের বিরুদ্ধে হয়েছে কি আমি জানি না। একটা এই ধরনের কোন ইনসিডেন্ট কেউ বলতে পারবে? তো যদি আমাদের হিংসা করারই যদি কোনো বাজে ইন্টেনশন থাকতো তাহলে কলকাতাতে করতাম তো। পুলিশ কত ছিল এখানে, গোটা 30 খুঁজে হয়তো পুলিশ পাওয়া যাবে না। এত বড় এত মিছিল, শুরু আর শেষ দেখা যাচ্ছে না। সেখানে আমরা না করে ওখানে করব আমাদের ঘরের যেটা আমাদের সুনামের জায়গা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে শওকত মোল্লার একটা প্ল্যান। যদি ওদের ফোনগুলো নিয়ে, কিছু পুলিশ অফিসারদের ফোনগুলো নিয়ে যদি ঠিকঠাক করে করা যায়, তদন্ত যদি উঠে আসে, দেখবেন কতবার কল এসেছে গেছে, প্ল্যানিং করেছে, হ্যান করেছে, জ্ঞান করেছে, সব ধরা পড়বে। আর একটা কথা হচ্ছে, শওকত মোল্লা সাহেব কোথায় ছিল? সুকুন হয়তো পুরো তাকিয়েছিল, হিংসা হয়ে যাবে, তারপরে এসে বড় বড় কথা বলবেন, উনি হঠাৎ করে চলে এলেন। আর একটা কথা, সারা দেশে যখন বিজেপির বিরুদ্ধে ওয়াকাফ আইন প্রত্যাহারের জন্য আন্দোলন হচ্ছে, শওকত মোল্লা সাহেব আইএসএফের বিরুদ্ধে ভাঙড়ে প্রোগ্রাম করছে। এটা বুঝতে হবে, আমরা বিজেপির বিরুদ্ধে কথা বলে এদের বুকে চিনচিন করে। শেষ প্রশ্ন করব, যারা আপনার সবাই এসেছিল না পথসভায়, মালঞ্চ বেশ কয়েকটা জায়গায় আমরা সূত্র মারফত খবর পাচ্ছি,
যে তাদেরকে তৃণমূলের লোকেরা ধরে ধরে মারধর দেখুন, করেছে। আমার কাছে এই ধরনের দুটো খবর এসেছে। আমরা খবরের সত্যতা যাচাই করছি, একটু অপেক্ষা করছি, সেসবগুলোও আমরা ঠিক ঠিক জায়গায় জানাবো। আর একটা জানাবো, জনগণের কাছে জানাবো, আইনের জায়গায় জানাবো, সেটা জনগণের কাছে জানাবো যে দেখুন জনগণ, বাংলার মানুষ দেখুন যে ওয়াকফের আইনের প্রত্যাহারের জন্য, মুসলিম সম্প্রদায়ের হাত থেকে সম্পত্তি কেড়ে নেবে এই আইনের প্রত্যাহারের জন্য মানুষ মিছিলে গিয়েছে। আর এই মিছিলে গিয়েছে বলে তৃণমূলের লোকেরা কেমন ভাবে অত্যাচার, কি কি অত্যাচার করেছে মানুষ ডিসাইড করবে। যে বিজেপিকে আটকানোর জন্য যে তৃণমূলই প্রধান মুখ যদি হয়, তাহলে তৃণমূলের লোকেরা বিজেপির বিরুদ্ধে আন্দোলনে গেলে মারছে কেন? না বলছেন এদিনে গেলি কেন, 20 তারিখে তো সোনপুরে আছে, সেই দিনে যাবি। সেটাই তো, সোনপুরে কি ওয়াকফের বিরুদ্ধে মিছিল করছে? হ্যাঁ, ওরা বলছে যে আমার কাছে যে পোস্টার এসেছে সেটা আইসিএফের বিরুদ্ধে দেখাতে গেছি। মুখ্যমন্ত্রী এবং সংবাদমূলক বলছে দিল্লি গিয়ে আন্দোলন করবো, ওরা আবার 20 তারিখে ওয়াকফের বিরুদ্ধে সোনপুরে। দেখুন, আমি একটা কথা বলি, দেখুন গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে যে কোনো মানুষ আন্দোলন করতে পারে। পশ্চিমবাংলায় আন্দোলন হবে, মহারাষ্ট্রে হবে, উত্তরপ্রদেশে হবে, কাশ্মীরে হবে, লুধিয়ানাতে হবে, আহমেদাবাদে হবে, সব জায়গাতে হবে। কারো যদি আন্দোলন সহ্য করতে না পারে, তারা এখানে না থেকে দিল্লি চলে যাক। পেট্রোল ডিজেলের দাম বাড়ালে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ালে, গ্যাসের দাম বাড়ালে, নাটকের আন্দোলন যারা করে, যারা ওষুধের দাম বাড়ালে নাটকের আন্দোলন করে, তারা এখানে করে কেন? দিল্লির বিষয় দিল্লিতে করতে পারে না, এর জবাব মানুষ দেবে।